সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। কোভিড-19 পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম যথারীতি চলছে। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায়। এই অধ্যায়ের প্রথম ক্লাস। আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাস উইথ এসসিবিতে পূর্ববর্তী অধ্যায়গুলোর ক্লাস দেওয়া আছে। তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে এবং আজকে যারা এই চ্যানেলে নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করবে, কমেন্টস এবং লাইকের মাধ্যমে আমার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে লিখে জানাবে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত এমন একটি রাশি, সেটি হলো ফোর্স বা বল। ফোর্স বা বল আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে জানি যে ধরো যে আমি একটি রুমে প্রবেশ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দরজাটাকে টানতে হবে অথবা দরজাটাকে ঠেলতে হবে। এই যে আমি দরজাটাকে টানলাম বা ঠেলা দিলাম, এটি কিন্তু বল। আবার এই কলমটাকে যদি ছেড়ে দেই তাহলে সেটা একটা বলের কারণে নিচের দিকে পড়বে, সেই বলটাকে আমরা জানি অভিকর্ষ বল। আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমরা এটাও জানি, কিংবা পূর্ববর্তী শ্রেণীগুলোতে আমরা পড়ে এসেছি যে যে বস্তু যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় থাকতে চায়। এই থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা বলি কি? জড়তা বা ইনার্শিয়া। যে বস্তু যে অবস্থায় আছে, এটা ল অফ নেচার, প্রকৃতির নিয়ম। যে অবস্থায় আছে সে অবস্থায় বস্তুটি থাকতে চায়। এখন এই থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা বলছি জড়তা। তো জড়তা দুই ধরনের হয় আমরা জেনে এসেছি। একটি হলো স্থিতি জড়তা আর একটি হলো গতি জড়তা। এখন এই স্থিতি জড়তায় অবস্থায় থাকুক কিংবা গতি জড়তায় অবস্থায় থাকুক, কোনো বস্তুকে যদি তার জড়তার পরিবর্তন করতে হয়, অর্থাৎ স্থিতি জড়তা থেকে গতি জড়তাতে অথবা গতি জড়তা থেকে স্থিতি জড়তাতে রূপান্তর করতে হয় বস্তুটিকে, তাহলে কি করতে হবে? ওই বস্তুর উপরে একটা কিছু প্রয়োগ করতে হবে। এই যে একটা কিছু প্রয়োগ করলাম, যেটা প্রয়োগ করলে পরে বস্তুটার জড়তার পরিবর্তন হয়, সেই একটা কিছুকে বলি আমরা বল বলি। তাহলে বলের আবিধানিক সংজ্ঞাতে আমরা যাই, যে আবিধানিক সংজ্ঞা হলো যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, কিংবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। অর্থাৎ স্থিতিশীল বস্তুর উপরে যদি ক্রিয়া করে, তাহলে দেখো এখানে একটা চিত্রের সংক্ষিপ্ত একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে এই অবস্থানে একটি বস্তু আছে, তার উপরে বল প্রয়োগ করা হলে সে এই অবস্থান থেকে বি অবস্থানে চলে যাচ্ছে, তার মানে তার অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে যে বাহ্যিক কারণ স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকে বল বলে। আমরা ইতিমধ্যে দুটি সংজ্ঞা অলরেডি দিয়ে দিয়েছি, আবিধানিক সংজ্ঞা। আমি আবার তোমাদের সুবিধার্থে প্রথম থেকে প্রথম সংজ্ঞাটা বলছি, যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, কিংবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায় বা করে, তাকে বল বলে। অথবা বলা যেতে পারে যে বাহ্যিক কারণে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়। যে বাহ্যিক কারণ, এটা বা ধর্ম,
বলা যেতে পারে, যে বাহ্যিক কারণ বা ধর্মের কারণে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়। স্থির বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, সে গতিশীল হওয়ার উপক্রম হবে। আবার গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করলে হয় গতির বৃদ্ধি পাবে অথবা গতির হ্রাস পাবে, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন ঘটবে। যা প্রয়োগ করলে অবস্থার পরিবর্তনটা ঘটে বস্তুর, সেটাকে আমরা বলছি বল। অথবা একেবারে খুব সংক্ষেপে যদি আমরা বলি, যা প্রয়োগ করলে বস্তুর জড়তার পরিবর্তন ঘটে, তাকে বল বলে। জড়তার পরিবর্তন বলতে কি, ওই যে একটু আগে বললাম, স্থিতি জড়তা থেকে হয় গতি জড়তাতে যাবে অথবা গতি জড়তা থেকে স্থিতি জড়তাতে আসবে, অর্থাৎ জড়তার পরিবর্তন ঘটবে এমন একটা কিছু প্রয়োগ করলে। সেই এমন একটা কিছু যেটা প্রয়োগ করলে জড়তার পরিবর্তন ঘটে, সেটাকেই আমরা বলছি ফোর্স বা বল। এবার দেখব আমরা যে বলের বৈশিষ্ট্য। বলের বৈশিষ্ট্য সাধারণত বল একটি ভেক্টর রাশি, তার মান আছে, দিক আছে। নাম্বার 2, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। একক বল পাওয়া সম্ভব নয়। আমি যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করব, ওই বস্তুও বিপরীত ক্রমে আমার উপরে একটি বল প্রয়োগ করবে। এ থেকে বোঝা যাচ্ছে যে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। নাম্বার 3, বল কোনো একটি বস্তুর ত্বরণ অথবা মন্দন সৃষ্টি করতে পারে। বল প্রয়োগের ফলে কোনো বস্তুতে ত্বরণের অথবা মন্দনের সৃষ্টি হতে পারে। নাম্বার 4, বল কোনো বস্তুকে বিকৃতি করে দিতে পারে। এখন ধরো যে একটি কাঁচের গ্লাসকে যদি আমি পাকা মেঝে ফেলে দেই, তাহলে কি হবে? হ্যাঁ, গ্লাসটি ভেঙে যাবে। তার মানে বস্তুটির বিকৃতি হচ্ছে। এই বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে যখন বস্তুটি বা গ্লাসটি পাকা ফ্লোরে পড়লো, তখন সে ভেঙে গেল। এ থেকে বোঝা যাচ্ছে যে বল প্রয়োগে বস্তুর বিকৃতি হয়। ঠিক আছে, এই হলো আমাদের বলের বৈশিষ্ট্য। তারপরে আসো মৌলিক বল। মৌলিক বল কাকে বলে? আমরা মৌলিক রাশি পড়ে আসছি, তাই না, যে রাশি অন্য রাশির উপরে নির্ভর নয়। ঠিক আছে, তেমনি যে সকল বল অন্য বল থেকে উৎপন্ন হয় না, যে সকল বল অন্য বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের রূপও নয়, বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলে। এক কথায় যদি বলতে চাই, সেটা হলো কি, যে সকল বল অন্য বলের উপরে নির্ভর করে না, তাদেরকে মৌলিক বল বলে। এই মৌলিক বলের আবার শ্রেণী বিভাগ আছে। সাধারণত মৌলিক বল 4 প্রকারের হয়। এই যে মৌলিক বলের প্রকারভেদ, মৌলিক বল কয় প্রকার হয়? 4 প্রকার হয়। প্রথমটি হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল। দ্বিতীয়ত হলো তাড়িৎ চুম্বক বল। তৃতীয়ত হলো সবল নিউক্লিয় বল। চতুর্থত দুর্বল নিউক্লিয় বল। তাহলে মৌলিক বলকে কয় প্রকার বললাম আমরা? 4 প্রকার বললাম। প্রথমত মহাকর্ষ বল, দ্বিতীয়ত তাড়িৎ চুম্বক বল, তৃতীয়ত সবল নিউক্লিয় বল, চতুর্থত দুর্বল নিউক্লিয় বল। এখন আমরা দেখব যে এই 4 প্রকারের বলের সংজ্ঞাগুলো কি। 4 প্রকারের বলের, মৌলিক বলের কথা যে আমরা বললাম, কি কি বললাম? মহাকর্ষ বল, তাড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এবার আসো মহাকর্ষীয় বল কাকে বলে, এটা দ্বারা আমরা কি বুঝি? মহাকর্ষীয় বল বা মহাকর্ষ বল, তো আমরা জানি যে নিউটনের মহাকর্ষের একটা সূত্র আছে, তাই না?
সেটা কি, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, আমার হাতে এই কলমটা এবং এই কাগজটা, এর মধ্যেও কিন্তু মহাকর্ষ বল বিদ্যমান আছে। এই মহাকর্ষীয় বল ক্ষুদ্র বস্তু, যে সকল বস্তুকে আমরা চোখেও দেখি না, যেমন ধরো পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন আছে, এগুলো কি খালি চোখে দেখা যায়? খালি চোখে দেখা যায় না। এইরকম অতি ক্ষুদ্র বস্তুর মধ্যেও কিন্তু মহাকর্ষ বল আছে। যেমন ইলেকট্রন এবং প্রোটন, এদের মধ্যে যে মহাকর্ষ বল, তার মান হলো 3.6 × 10⁻⁻47 নিউটন। এই মহাকর্ষীয় বল ক্ষুদ্র বস্তুর মধ্যে যেমন আছে, তেমনি মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের মতো বিশাল বিশাল বস্তুর মধ্যেও কিন্তু এই মহাকর্ষীয় বল আছে। এবং এই মহাকর্ষীয় বল সম্পর্কে আমরা 6ষ্ঠ অধ্যায়ে আরো অনেক বেশি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে মহাকর্ষীয় বল সম্পর্কে আমরা এটুকুই এখন ধারণা রাখি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল, সেটাকে বলছি আমরা মহাকর্ষ বল। এবার আসো তাড়িৎ চুম্বক বল। এটিও একটি মৌলিক বল। দুটি আহিত কণা বা চার্জিত কণা, যেমন ধরো ইলেকট্রন প্রোটন, তাই না? তো এরকম দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাকেই তাড়িৎ চুম্বক বল বলে। যেমন দুটি ইলেকট্রন যদি হয় বিকর্ষণ করবে, দুটি প্রোটন যদি হয় তাহলে বিকর্ষণ করবে, কিন্তু একটি ইলেকট্রন এবং একটি প্রোটন যদি হয় পরস্পরকে আকর্ষণ করবে। এই যেই বলের কারণে দুটি আহিত বস্তুর মধ্যে আকর্ষণ বা এই বিকর্ষণ বলের উদ্ভব হয়, সেটাকেই আমরা বলছি তাড়িৎ চুম্বক বল। অণুপরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া, পদার্থের তাপীয় ও অন্যান্য ধর্মগুলোর কারণে এই তড়িৎ চুম্বক বল, পদার্থের গঠন, রাসায়নিক বিক্রিয়া, তারপরে আছে ধরো পদার্থের তাপীয় ক্রিয়া ও অন্যান্য ধর্ম, এই তাড়িৎ চুম্বক বলের ফসল বা বলের ফল। এই তাড়িৎ চুম্বকীয় বল আছে বলেই পদার্থের মধ্যে পরমাণুর গঠন হয়। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরে, এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে, দ্যাট ইজ প্রোটনের মধ্যে, এই তাড়িৎ চুম্বকীয় বল বিদ্যমান। তারপরে আসো সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল। আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসের যে উপাদানগুলো আছে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, ম্যাজন থাকে। তো সাধারণত আমরা প্রোটন এবং নিউট্রনকে ধরে নিচ্ছি যে নিউক্লিয়, অর্থাৎ নিউক্লিয়াসের উপাদান। তাহলে সবল নিউক্লিয় বলটা হলো কি, যে পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদানসমূহ একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল, সেটাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল আছে বলেই নিউট্রনের সাথে প্রোটন একত্রিত হয়ে নিউক্লিয়াসটার সৃষ্টি করে। এটি কিন্তু অত্যন্ত উচ্চ মানের একটা বল। অন্যান্য বলগুলোর চেয়ে এই নিউক্লিয় বলের মান অনেক, সবল নিউক্লিয় বলের মান অনেক বেশি। তারপরে আসো দুর্বল নিউক্লিয় বল, যে স্বল্প পাল্লার বল। নিউক্লিয়াসের মধ্যে যে মৌলিক কণাগুলো আছে, এই মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসের উদ্ভব ঘটায়, সেই বলটাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটি এর পাল্লা বা রেঞ্জ খুব অল্প। আমরা জানি তেজস্ক্রিয়তার কথা জানি, যে তেজস্ক্রিয়তা যখন হয় তখন পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি,
বিটা রশ্মি, গামা রশ্মি নির্গত হয়। তো এই নিউক্লিয়াস থেকে যখন বিটা রশ্মি নির্গমন ঘটে, নিউক্লিয়াস থেকে যখন বিটা রশ্মি নির্গমন ঘটে, তখনই এই দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয়। ক্লিয়ার? দুর্বল নিউক্লিয় বল কখন হয়? যখন নিউক্লিয়াসটা থেকে বিটা রশ্মির নির্গমন ঘটে, তখনই এই নিউক্লিয়াসের মধ্যে দুর্বল নিউক্লিয় বলের উৎপত্তি হয়। এবার আসো বলের একক। বলের একক, বল যেহেতু একটি রাশি, তার একক আছে। তো তিনটা প্রক্রিয়া আছে, এককের পদ্ধতি আছে। সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতি, আর একটা হলো এফপিএস পদ্ধতি। তো এই সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। এমকেএস বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। বলের একক নিউটন। ইন্টারন্যাশনাল সিস্টেমে বলের একক হলো নিউটন। আর এফপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডাল। এফপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডাল। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এমকেএস বা এসআই পদ্ধতিতে নিউটন, আর এফপিএস পদ্ধতিতে হলো পাউন্ডাল। আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা জানা থাকা জরুরি। যেমন 1 নিউটন সমান 10⁵ ডাইন। 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। আবার 1 পাউন্ডাল সমান 0.13825 নিউটন। তাহলে লক্ষ্য করো যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এই ডাইনটা হলো সিজিএস পদ্ধতি আর নিউটনটা হলো এসআই পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতির সাথে এসআই পদ্ধতিতে বলের এককের সম্পর্ক হলো 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। আবার এফপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডাল। এই 1 পাউন্ডাল ইকুয়াল টু 0.13825 নিউটন। ঠিক আছে? এখন আমাদের গাণিতিক সমস্যা করার ক্ষেত্রে যদি ডাইন দেওয়া থাকে তাহলে সেটাকে নিউটনে নিতে হবে, অথবা পাউন্ডাল দেওয়া থাকলে সেটাকে আগে আমাদেরকে নিউটনে রূপান্তর করতে হবে। আর এই সম্পর্কগুলো থেকে সহজে আমরা এই রূপান্তরের কাজটা করতে পারি। তারপরে আসো বলের মাত্রা। বলের মাত্রা হলো ml 3/2। ঠিক আছে? বলের মাত্রা হলো ml 3/2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আজকে আমাদের এই বল সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা। আমরা পরবর্তীতে বল নিয়ে আরো কাজ করব, আরো কিছু জানার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।